এই মুহূর্তে আমি আরো একবার আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব। পার্থ, সুমিত রায় তিনি কি বেরোবেন আর কিছুক্ষণের মধ্যেই? না, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে কখন সুমিত রায় তিনি ভবানী ভবন থেকে বেরোন। তবে দেখুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে তার প্রায় সব মামলাতেই কিন্তু এই সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম রয়েছে। আজকে তিনি হাজিরা দিলেন, তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। আমি এখান থেকে প্রথমে বিমলদার কাছে যাব। বিমলদা, কানে তো টান পড়েছে, মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো? না যাওয়ার তো কোনো কারণ নেই। তার কারণ এই একটু আগে তৃণমূলের মুখপাত্রের কথা শোনালে এর সঙ্গে তৃণমূল দল নাকি যুক্ত নয় তার কথা। এখন যুক্ত কিনা সে তো ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু তৃণমূলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে এই ব্যক্তি ঘুরে বেরিয়েছেন এবং সমস্ত সরকারি খাস জমিকে ঝেড়ে দিয়ে সেগুলোকে প্লট করে বেচে দিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের একজন এমএলএ যুক্ত ছিলেন মেদিনীপুরের সুজয় হাজরা। এগুলো তো এখন অভিযোগ হিসেবে উঠে এসছে এবং যার নাম উঠে এসছে তিনি তৃণমূলের, তোমরাই বলতে সেকেন্ড ইন কমান্ড যুবরাজ, তার দলের নেতারা পুজো করতো যুবরাজ বলে, তিনি তার একেবারে আত্মসহায়ক। তো আত্মসহায়ক কি, আত্মসহায়ক হয়ে পাবলিকের একেবারে সমস্ত সম্পত্তি নিতে শুরু করলেন, সরকারি সম্পত্তি, সেগুলো তদন্ত করার দরকার আছে। আসলে এটা গোটাটাই ছিল একটা ক্রিমিনাল দুর্নীতির সাম্রাজ্য, একটা দুর্নীতির সাম্রাজ্য, তার সঙ্গে ক্রিমিনালরা এটাকে নিয়ন্ত্রণ করত। এরা প্রত্যেকে এক একটি ক্রিমিনাল, এদের প্রত্যেকের ক্রিমিনাল চক্রের সঙ্গে যোগাযোগ ছিল। যে চক্রের মাথা ছিল এ রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব ওই দলটার। তার কারণ আমি আবার বলছি, এখানে একদম নাম করে বলছি, এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয় ছাড়া এটা সম্ভব হতো না। তিনি যদি বলেন যে আমি জানি না, তাহলে আমি বলবো আপনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। আর তিনি যদি বলেন আমি জানি, তাহলে আপনি একজন অপরাধী মুখ্যমন্ত্রী। উনি বেছে নিন উনি কোনটা, উনি অপদার্থ না অপরাধী। কথায় কথায় বলেন আমি জানি না, তো জানি না তো আপনি অপদার্থ, আর যদি জানেন তাহলে আপনি অপরাধী কোনটা? আসলে তাঁরই নেতৃত্বে এই চক্রটা গড়ে উঠেছিল এবং এই চক্রের কাজ ছিল পাবলিকের সম্পত্তি লুট করা। এই সেদিনই সোনারপুর থেকে এক ভদ্রলোক, কলকাতারই ভদ্রলোক, সোনারপুরে তার একটা জায়গা ছিল, সে সব প্রমাণ পাঠিয়েছে, তার একটা বাগানবাড়ি করেছিল, পাড়ার ক্লাব ঢুকে গাছ ফাছ কেটে ফুটবল খেলতে শুরু করে দেয়, দিয়ে বিএলআরওর কাছে, এটা 2 বছর আগের ঘটনা, ওটাকে খেলার মাঠ করে দেয়। এরকম লাখো লাখো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। এই দক্ষিণ 24 পরগনায় এত জমি বেআইনিভাবে ট্রান্সফার হয়েছে, সেটা যদি তদন্ত করে দেখা যায় সেটা বোধহয় হাজার হাজার একর হবে। আসলে বললাম না, দুর্নীতির সাম্রাজ্য যদি তৈরি হয়, টপ লেভেলের লিডার যদি এর সঙ্গে যুক্ত থাকে বা প্রশ্রয় দেয়, তাহলে লোয়ার লেভেলের লিডার এই টাকা তুলবে এবং তারা এই যে শালবনীতে ধরুন 300 একর সরকারি জমি প্লট করে সেটা জাল ফেক ডকুমেন্ট তৈরি করে বিক্রি করা হয়েছে, যার বেনিফিশিয়ারি একেবারে সুজয় হাজরার পাশাপাশি এই সুমিত রায় বলে অভিযোগ। এইটা কিন্তু একমাত্র শুধু সুমিত রায় হতে পারেন না, সরকারি নির্দেশ এবং যদি প্রশ্রয় না থাকে, বিমলদা বলছেন এটা কখনোই হতে পারে না। অল রোডস লিড টু রোম বলল ওই দলেরই বেরিয়ে আসা ঋতব্রত ব্যানার্জি, অন্য গ্রুপ বানানো, সে নিজেই বলল ওটা ক্যামাট স্ট্রিট। আমি বলছি ক্যামাট স্ট্রিট হয়ে কালীঘাট ঘুরে এলে হয়তো, কারণ শালবনীটা কিন্তু জঙ্গলমহল এলাকা, ওখানকার জমি কায়দা করাটা খুব কঠিন, সেটাই বা করলো কি করে? বেশ বেশ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এইসব ফালতু গল্প তো বছরের পর বছর আপনাদের প্রধান্যতায় চলছে তো চলছেই। কালকেই আপনারাই বলছিলেন সুমিত রায় তো বিদেশে পালিয়ে গেছে, আচ্ছা তাই বিদেশ থেকে এসে হঠাৎ করে ভবানী ভবনে গেল কি করে? এসবের কোনো তো আসলে উত্তরদায়িত্ব বলে আজকাল আর কিছু নাই, ওসব দায়িত্ব সব কবেই ঝেড়ে ফেলেছেন লোকজন। এবার প্রশ্নটা হচ্ছে, এখন যখন সুমিত রায় ভবানী ভবনে কী জিজ্ঞাসাবাদ ফেস করছে সব নিয়ে যখন আমরা এসব সন্ধ্যাবেলা গাল গল্প শুরু করেছি, তার মধ্যে হালি শহরে পুলিশের হেফাজতে তৃণমূল এক কর্মীকে পিটিয়ে মেরে দিয়েছে, আপনারা খবরটা অবধি দেখাননি। আচ্ছা, স্বরূপ বিশ্বাস নিজে কি কুকীর্তি করেছে, ইন্ডাস্ট্রিতে করেছে, এসবের বহু কথা শুনতাম। সে গ্রেপ্তার হলো শ্লীলতাহানির অভিযোগে, যার অভিযোগে হয়েছিল সে ফেসবুকে এসে এখন বলছে যে আমাকে চাপ দিয়ে ভয় দেখিয়ে করানো হয়েছিল, আমি জীবনে কোনোদিন স্বরূপ বিশ্বাসের মুখোমুখি হইনি। সেই খবরটা আপনারা দেখান। না না, তুমি জেনে বলো, আমি বলছি না না, তুমি না জেনে বলো না। কোন খবর দেখানো হচ্ছে, কোন খবর দেখানো হচ্ছে না, সেটা তোমার, তুমি না দেখে থাকতে পারো, তার মানে এবিপি আনন্দ দেখায়নি এটা বলো না। মৃত্যুটা কি দেখানো হয়েছে? আমি বলছি ফ্যাক্টকে ডিস্টর্ট করো না, তুমি যে অভিযোগ করছো সেই অভিযোগও দেখানো হয়েছে। ফ্যাক্টকে ডিস্টর্ট করার দায়িত্বটা আমি নিইনি, সেটা যারা নিয়েছো, তার কারণ তুমি বলছো এই খবরটা দেখানো হয়নি, দেখানো হয়েছে তো। আলী শহরের যে ঘটনা, পুলিশি হেফাজতে মৃত্যু, একজনকে মেরে দিয়েছে পিটিয়ে, খবরটা দেখিয়েছেন। সুমিত রায় বিদেশে পালিয়ে গেছে, সেই নিয়ে দিনের পর দিন শুনলাম। তাহলে সে আজকে কি করে এখানে হাজিরা দিতে এলো?
আজকে সুমিত রায় কোথায় জমি কেড়েছে সেই নিয়ে বিজেপি গালের পর গল্পের পর গল্প দিয়েই যাচ্ছে। সে এখন ক্যামাক স্ট্রিটে ঢুকছে ঋতব্রত, তার মানে আমি বলি, তার মানে অনির্বাণ এটা আমি জানা আসছি, শেষ তোমার কাছে কথা তো বলছি। আসছে, আমি বলছি সুমিত রায় বিদেশে পালাননি, কিন্তু তার মানে মাঝখানে এই 3 আরে মাস এই তো কোথায় ছিল সুমিত, আরে তার মানে তোমার তোমরাই তো জানা বলতে আছে। সে বিদেশে পালিয়ে না গেছে, না, আমি আমি বলছি তো তার মানে অনির্বাণ সুমিত রায়, বন্দ্যোপাধ্যায় এটা সুমিত জানেন রায়- যে 3 মাস কোথায় ছিলেন সুমিত রায়, সে যেখানেই অন্তরালে থাকুক, গিয়ে। সুমিত রায় কোথায় আছে জানাটা তো আমার দায়িত্ব নয়। মানে এই যে কিন্তু সে আপনি তো কোথায় বলছেন আছে, যে বিদেশে পালিয়ে কিন্তু গেছিল বলে খবর ছড়ানো সেই- হচ্ছিল, তার মানে আপনি হ্যাঁ, সেই জানেন 3 মাস খবরটা কোথায় যারা ছিল। ছড়াচ্ছিল তারা তাহলে তো পুলিশকে বলে- সহযোগিতা করা উচিত আপনার। সে আমার কারো করার দরকার আছে, আমি সুমিত রায়ের কেউ হই না, কিন্তু সুমিত রায় বিদেশে পালিয়ে গেছে এই নিয়ে গল্পটা যারা ছড়িয়েছিল তাদেরকে আদৌ কোনো লাজ লজ্জা আছে? সেটা বিজেপি হতে পারে, সেটা বিজেপির ঘনিষ্ঠ লোকজনও হতে পারে, কিন্তু আজকে কি তারা যদি প্রশ্ন করা হয় যে সে যে বিদেশে পালিয়েছিল কোন প্রমাণ আপনার কাছে আছে, কেউ কিছু বলবে না, কারণ তার বলার তো কোনো দরকার নেই, দায়িত্ব বলে তো কিছু নেই। এবার আজকে সুমিত রায়কে নিয়ে গল্প হয়ে যাবে, কালকে অন্য কাউকে নিয়ে গল্প হবে, কিন্তু এই যে কাস্টোডিয়াল বেশ ডেথটা বেশ হলো বেশি সেটা সুমিত নিয়ে রায় একটা জিজ্ঞাসাবাদের লাইভ- মুখোমুখি হয়েছেন। আমি অনির্বাণকে একটু থামাচ্ছি, কারণ আমি আমাদের প্রতিনিধি ভবানী ভবনের সামনে থেকে পার্থপ্রতিম ঘোষ রয়েছে, কারণ সুমিত রায়ের কিছুক্ষণের মধ্যেই বেরোবেন বলে একটা সেখানে সম্ভাবনা তৈরি হয়েছে। কি পরিস্থিতি পার্থ? দেখো, সুমিত রায় কিছুক্ষণের মধ্যে ভবানী ভবন থেকে বেরোবে, একটা সম্ভাবনা, একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং এই দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি, এটা হচ্ছে ভবানী ভবনের ভেতরের ছবি দেখতে পাচ্ছ, যেখান থেকে হচ্ছে সুমিত রায় বেরোতে পারেন বলে মনে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সুমিত রায় বেরোবে এবং 10 ঘন্টার ওপর হয়ে গেছে ভবানী ভবনেই উপস্থিত রয়েছেন সুমিত রায়, এবং তাকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ এদিন হচ্ছে আজকে বিকেল 5:50 তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়, এবং তার পরবর্তীকালে সুমিত রায় তিনি হচ্ছেন ভবানী ভবনে রয়েছেন, বেশ কিছু প্রসিডিং সেটা রয়েছে। এবং এই মর্মে তোমায় বলবো যে ভবানী ভবনে এদিন সকাল 9:54 নাগাদ সুমিত রায় তিনি পৌঁছেছিলেন, এবং তারপরে 10টা থেকে ভবানী ভবনের 4 তলায় যে জায়গায় সিআইডি দপ্তর রয়েছে সেই দপ্তরে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হয়। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের টিম তারাও একটা ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছে। ভবানী ভবনের বাইরে কলকাতা পুলিশের একটা বড় টিম, সেটা কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য তারা এখানে উপস্থিত রয়েছে। সুমিত রায়কে আজকে শালবনির এই যে জমি দুর্নীতির যে মামলা, সেই জমি দুর্নীতির যে মামলা, সেই মামলায় তাকে আজকে তলব করা হয়েছিল, এবং সেই তলবের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই তোমাকে বলবো 5:50 শেষ হয়েছে। তারপরও হচ্ছে সুমিত রায় তিনি ভবানী ভবনেই রয়েছেন। এখন কিছুক্ষণের মধ্যেই সুমিত রায় বেরোবেন তেমন একটা সম্ভাবনা রয়েছে। বাইরে হচ্ছে পুলিশের টিম, যারা হচ্ছে রয়েছে ল অ্যান্ড অর্ডারের জন্য। সুমিত রায় যে কোথায় রয়েছে এই প্রশ্ন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সুমিত রায় কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যায়নি। সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একদম পর্যন্ত পার্থ, শালবনী সুমিত থানা রায়ের পুলিশ খোঁজে তারা আমরা দেখেছি। এবং পৌঁছাবার পর হ্যাঁ, সুমিত রায়ের খোঁজে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল পুলিশ। আর সুমিত রায় কখন বেরোয় এই ভবানী ভবন থেকে সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।